আসসালামু আলাইকুম। প্রথমত এই ম্যাচে ১৪ মিনিট নেইমার খেলেছেন। সেই ১৪ মিনিটে তিনি কি করেছেন সেই ব্যাপারের পরিসংখ্যানটা দিয়ে শুরু করতে চাই। এই ১৪ মিনিট খেলার মধ্যেই নেইমার ২৪ বার বল টাচ করেছেন, ৩টা চান্স ক্রিয়েট করেছেন, যেটা পুরো ৯০ মিনিটের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ চান্স ক্রিয়েট করার রেকর্ড। অর্থাৎ পুরো ৯০ মিনিটে নেইমার ৩ বার যে চান্স ক্রিয়েট করেছেন গোলের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। রায়ান ৪ বার চান্স ক্রিয়েট করেছেন এবং ব্রুনো গুইমারেস ৪ বার চান্স ক্রিয়েট করেছেন। আদারওয়াইজ নেইমারই তাদের পরে ৩ বার চান্স ক্রিয়েট করেছেন মাত্র ১৪ মিনিটের মধ্যে। ডুয়েল ওয়ানের ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে ডুয়েল ওয়ান করেছেন নেইমার একবার, ফাইনাল থার্ডে ২টা শট নিয়েছেন, একটা শটস অন গোল নিয়েছেন, ক্রস করেছেন একটা, রিকভারি করেছেন একটা, এবং সেই সঙ্গে গ্যাব্রিয়েলের পায়ে একটা বল তিনি তুলেই দিয়েছিলেন, যেটা গ্যাব্রিয়েল গোলটা যে কেন মিস করেছেন সেটা এখন পর্যন্ত আমার বোধগম্য না। ডেফিনেটলি ডিফেন্ডার সেই ব্লকটা করে দিয়েছিলেন দেখেই গোলটা পান নাই। তাহলে পরিসংখ্যানগতভাবে নেইমারের অ্যাসিস্টটাও কিন্তু লেখা থাকতো ওই ১৪ মিনিটের মধ্যে। তার মানে এই ১৪ মিনিটের মধ্যে নেইমার ২৪টা টাচ এবং ৩টা চান্স ক্রিয়েট করেছেন, যেটা কিন্তু একটা অনেক বড় হাইলাইটেড বিষয়। যদিও এর মধ্যে আরেকটা বিষয় যে ৯ বার নেইমার পজিশন হারিয়েছেন, সেটা তিনি হারাতেই পারেন। অনেক দিন পর প্রত্যাবর্তন করেছেন, প্রায় ২.৫ বছর পর ব্রাজিলের জার্সিতে। কিন্তু সত্যি কথা বলতে নেইমারের তো এই বিশ্বকাপে খেলারই কথা না, নেইমারের এই বিশ্বকাপে লজিক্যাল জায়গা থেকে থাকারই কথা না। তার ফিটনেস ইস্যু, ২.৫ বছর ধরে তিনি ব্রাজিলিয়ান টিমে নাই। ইভেন ব্রাজিলে দল ঘোষণার আগে গ্লোবো স্পোর্ট একটা জরিপ করেছিল, যেই জরিপে সাধারণ ব্রাজিলিয়ানরা ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে ৫০% বেশি মানুষ ভোট দিয়েছিলেন যে নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রাখার কোনো দরকার নাই। কিন্তু সেই জায়গা থেকে কে রাখলেন নেইমারকে ব্রাজিলের দলটাকে? যিনি রাখলেন ব্রাজিলের এই দলটাতে নেইমারকে, তিনি ছিলেন দ্য লাস্ট পসিবল পারসন যিনি নেইমারকে দলে রাখতেন, দ্য ডন কার্লো আনচেলত্তি। যেই কার্লো আনচেলত্তির কোনোদিন নেইমারকে ওন করারই কথা না, আসলে নেইমারকে ওইভাবে ওন করারই কথা না তার, সেই আনচেলত্তি নেইমারকে দলে রেখেছেন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, আনচেলত্তি পৃথিবীর সব কিছুই জিতেছেন ফুটবলে, ইউরোপ পুরো ভেজে খেয়েছেন, ক্লাব ফুটবলের সব কিছুই তার দখলে। তাকে বলা হয় বিশ্ব ফুটবলের সবচাইতে অর্গানাইজড কোচ, যিনি সবচাইতে লজিক দিয়ে সব কিছু চিন্তা করেন, যার কাছে ইমোশন কিংবা সেন্টিমেন্টের কোনো দামই নেই। সেই কার্লো আনচেলত্তি নেইমারকে কোন লজিকে আসলে দলে নিলেন, সেটাই সবচাইতে বড় প্রশ্নের জায়গাটা ছিল। কারণটা হচ্ছে নেইমারের লজিক্যালি এই দলটাতে হয়তোবা থাকারই কথা না, কারণ 50% মানুষ তারা কিন্তু বলেছেনই, ব্রাজিলের নিজস্ব যারা ব্রাজিলের অধিবাসী তারা বলেছেনই নেইমারের এই দলটাতে থাকার আসলে কোনো জায়গা নাই। বাট কার্লো আনচেলত্তি বিং দ্য মোস্ট লজিক্যাল ওয়ান, বিং দ্য মোস্ট প্র্যাকটিক্যাল ওয়ান, বিং দ্য মোস্ট নন ইমোশনাল ওয়ান, তিনি কিভাবে সেন্টিমেন্টের দিকে গেলেন সেই ব্যাপারটাই এই ভিডিওতে আমরা ডিকোড করার চেষ্টা করব। এটা ডিকোড করতে গেলে আমাদেরকে ফেরত যেতে হবে ২০২৩ সালে ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচটাতে, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ। নেইমার সেই ম্যাচে ইনজুর্ড হলেন, তার মিনিসকাস ইনজুরি হলো, তার এসিএল ছিঁড়ল। এরপরে তিনি চলে গেলেন আল হিলালে, যেখানে আলটিমেটলি তার রিহ্যাবের কার্যক্রমগুলো চলতে থাকলো। সত্যি কথা বলতে আল হিলাল কর্তৃপক্ষ তার উপর আসলে খুব বেশি খুশি থাকার কারণ নেই, কারণ পুরো 18 মাসব্যাপী নেইমার মাত্র 7 বার আল হিলালের হয়ে খেলতে পেরেছিলেন। সো এটা একটা লস প্রজেক্টই ছিল। 2025 সালের জানুয়ারি মাসে নেইমার ফেরত আসলেন স্যান্তোসে তিনি এমন একটা সময় আসলেন যখন তার শরীর তাকে পুরোপুরি সায় দিচ্ছে না। একদিকে সান্তোস তখন রেলিগেশন নিয়ে লড়াই করছে, আরেকদিকে নেইমারের ক্লান্ত বডি, যেটা এখনও রিকভারি করে উঠতে পারছে না। ঠিক এই সময়ে কোনো একটা ম্যাচে ভাস্কো দা গামার এগেনস্টে সান্তোস 6-0 গোলে হারলো। নেইমার কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন। এর পরবর্তীতে ডিসেম্বর মাসে নেইমারের আরও একটা ইনজুরি হলো, এবং সেই ইনজুরির পর নেইমার পরবর্তীতে ফুটবল আর খেলতে পারবেন কি পারবেন না, রিকভারি করতে পারবেন কি পারবেন না, সেই ব্যাপারটা সবচাইতে বড় প্রশ্নের জায়গাটা চলে আসলো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর 2026 সালে যখন সান্তোসের হয়ে নেইমার ফেরত আসলেন, মাত্র 4টা গোল তিনি করলেন। একটা বিষয় চিন্তা করে দেখেন যে ফুটবলের রাজপুত্র নেইমার, তিনি মাত্র 4টা গোল করেছেন। ঠিক এই সময় কথা উঠতে থাকলো যে নেইমার কি আলটিমেটলি ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটা ডিজার্ভ করেন কিনা। তার আগের দিকে একটু যেতে চাই, আনচেলত্তি যখন ব্রাজিলের দায়িত্বটা নিয়েছিলেন 2025 সালে, যে সময়টাতে প্রথমবারের মতো মেতে আনচেলত্তি দল ঘোষণা করলেন, তখন নেইমার তার সেই দলে ছিলেন না।
অগাস্ট 2025-এ যখন দ্বিতীয়বার আনচেলত্তি ব্রাজিল দলকে নিয়ে মাঠে নামলেন তখনও নেইমার ছিলেন না। মার্চ 2026-এ যখন আনচেলত্তি আবার ব্রাজিল দলটাকে নিয়ে নামলেন তখনও কিন্তু নেইমার ছিলেন না। আনচেলত্তি তখন সাক্ষাৎকারে একটা কথা বলেছিলেন যে নেইমার ব্রাজিল দলে আসতে পারে যদি তিনি 100% ফিট থাকেন। এই মুহূর্তে তাকে আমার 100% ফিট মনে হচ্ছে না, আমি তাকে অবজারভেশনে রেখেছি, কিন্তু তিনি যদি 100% ফিট থাকেন, হ্যাঁ, হি মে বি ইন দ্য সাইড, অর্থাৎ তিনি দলে থাকতে পারেন। এরপরেই একটা ম্যাজিক্যাল পরিবর্তন ঘটলো এবং সেই ম্যাজিক্যাল পরিবর্তনটা মূলত ঘটলো সান্তোসের হয়ে মার্চ মাস থেকে মে মাসের মধ্যে। এই মার্চ মাস থেকে মে মাসের মধ্যে একটা ম্যাচে নেইমার ভাস্কো দা গামার এগেনস্টে ব্যাক টু ব্যাক 2টা গোল করলেন। সেই 2টা গোল করার পর তার সেলিব্রেশনটাই জানান দিল যে নেইমার ভেতরে ভেতরে কিছু একটা পুষে রেখেছেন। আফটার দ্যাট সান্তোসের পরবর্তী 12 ম্যাচের মধ্যে 9টা ম্যাচেই নেইমার রেগুলারলি খেললেন। দিস ইজ হোয়াট কার্লো আনচেলত্তি ওয়ান্টেড। নেইমার 12টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচ খেললেন মানে তার ম্যাচ ফিটনেসটা আছে, বা ম্যাচ ফিটনেসের জায়গাটায় তিনি ফিরে এসেছেন, তার শরীরটা তাকে সাপোর্ট করা শুরু করেছে। আনচেলত্তির এই বিষয়টাই প্রয়োজন ছিল যে নেইমার ফ্রিকুয়েন্টলি ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বা ফ্রিকুয়েন্টলি নেইমার ম্যাচ খেলতে পারবেন। এই যে উইন্ডোটা মার্চ থেকে মে, এই সময়টাতে আনচেলত্তি যখন সাক্ষাৎকারটা দিয়েছিলেন যে নেইমার যদি 100% ফিট থাকে, রেগুলার যদি ম্যাচ খেলতে পারে, আমাকে যদি কনভিন্স করতে পারে যে সে রেগুলার ম্যাচ খেলছে, ডেফিনেটলি হি মাইট বি ইন। এই সময়ে নেইমার 12 ম্যাচের মধ্যে সান্তোসের 9টা ম্যাচেই পার্টিসিপেট করে তিনি দেখিয়ে দিলেন যে না, আই এম রেডি টু প্লে, বা আমার খেলার ক্যাপাবিলিটির জায়গাটা আছে। এর মধ্যে ভাস্কো দা গামার সঙ্গে ওই ম্যাচে 2টা গোল করেই আলটিমেটলি নেইমার একটা জানান দিলেন যে ইয়েস, আই এম রেডি টু কাম ব্যাক। একটা বিষয় চিন্তা করে দেখেন যে কার্লো আনচেলত্তি যে আসলে নেইমারকে ওন করে না, যিনি আসলে সেন্টিমেন্টের কোনো প্রাধান্য দেন না, যিনি খুব ডেকোরেটেড, যিনি ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইটালি সব কিছু ভেজে খেয়ে এসেছেন, সেই কার্লো আনচেলত্তি এই জায়গাটা ইমোশনাল হয়ে গেলেন। কেন ইমোশনাল হলেন? ইটস বিকজ অফ ইটস নেইমার। কারণটা এটা নেইমার। কারণ এই নেইমার যেইভাবে তার ইনজুরির পর পুনর্বাসন থেকে শুরু করে কখনো হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা, এই যে তেতে ওঠার যে ব্যাপারটা, এই ক্যারেক্টারটাই বিশ্বকাপের মঞ্চে সবচাইতে বেশি প্রয়োজন। আনচেলত্তি যে কথাটা বলেছেন, এই টাইপের ক্যারেক্টারগুলো কি করতে পারে? একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করবে, একটা পেনাল্টি শুট আউট, একটা ফাইনাল থার্ডে বল বাড়ানো, ফাইনাল থার্ড থেকে একটা মোমেন্ট চেঞ্জ করা শট, এটাই বিশ্বকাপ মঞ্চে পার্থক্য করে দেয়। এবং বিশ্বকাপের মঞ্চটা এমন একটা মঞ্চ যেখানে ছোট ছোট মুহূর্তগুলো হয় কি, এই ইন্টেন্স মুহূর্তগুলো, আপনার পুরো 90 মিনিটে সবসময় ইন্টেন্স মুহূর্ত আসবে না, একটা ইন্টেন্স মুহূর্ত আসবে, যেই একটা ইন্টেন্স মুহূর্তে কেউ একজন একটা ম্যাজিক্যাল কিছু করতে পারবেন, যেই ম্যাজিকের মাধ্যমে পুরো রেজাল্টটাই পরিবর্তিত হতে পারে। কার্লো আনচেলত্তি সেটা বুঝেই নেইমারকে এই দলটাতে রেখেছেন এবং তিনি এই দলটাতে নেইমারকে অনেকের বিরুদ্ধে গিয়েই তিনি সত্যি কথা বলতে রেখেছেন। ডুগারি নামে একজন প্লেয়ার ছিলেন ফ্রান্সের, যিনি 1998 বিশ্বকাপে জিতেছিলেন। তিনি এই পুরো ব্যাপারটাকে শো অফ বলেছিলেন, কিন্তু নেইমারকে কারা সাপোর্ট দিয়েছিলেন জানেন? রোনাল্ডো নাজারিও। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে আনচেলত্তির উচিত নেইমারকে দলে নেওয়া। এমবাপ্পে বলেছিলেন যে আনচেলত্তির উচিত নেইমারকে দলে নেওয়া। এইখানে নেইমারকেও কিন্তু একটা ক্রেডিট দিতে হবে তার টিম প্লের জন্য, কারণ আনচেলত্তি যখন নেইমারকে দলে নিয়েছিলেন তখন বেশ কয়েকটা শর্তও কিন্তু নেইমারের জন্য জুড়ে দিয়েছিলেন। নাম্বার 1 শর্তের জায়গা যেটা ছিল যে নেইমার উইল নট গেট দ্য ক্যাপ্টেন্সি, তিনি ক্যাপ্টেন্সি পাবেন না। নাম্বার 2, তার বেস্ট 11-এ খেলার এই গ্যারান্টিটাও কিন্তু নাই। নেইমারের লেভেলের প্লেয়ার দেখেন, এই 2টা শর্ত, এগুলো কিন্তু অনেক ইগো ক্ল্যাশের ব্যাপার থাকে, বাট নেইমার সেটা মেনে নিয়েছেন। ড্রেসিং রুম সামলানোর যে দায়িত্বটা, অনেকটা অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করার যে দায়িত্বটা, সেটাও কিন্তু নেইমারের কাছে দিয়েছেন। কারণ এরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার থাকলে সেই ক্যারেক্টারটা টিম বন্ডিং, টিম জেলিংটা করতে পারে। প্রথম ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম যে নেইমার ওয়াজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ। সো কার্লো আনচেলত্তি হি ইজ আ ভেরি গুড ম্যান ম্যানেজার। ক্লাব ফুটবলটা সামলেছেন, ন্যাশনাল টিমের ফুটবলে যে অনেক ভালো ম্যান ম্যানেজ করতে হয়, সেই জায়গাটাও কিন্তু তিনি খুব ভালো মতো রপ্ত করেছেন। এবং এই জায়গাটাতে আবারও বলি, যেই লোকটা কখনো সেন্টিমেন্টের ধার ধারে না, যেই লোকটা কখনো তার নিজস্ব ধ্যান ধারণার বাইরে কখনো যায় না, কারো কথা শোনে না, সেই লোকটা নেইমার জুনিয়রকে দলে নিয়েছেন। ডেফিনেটলি দেয়ার মাইট বি সামথিং দেয়ার, যে কারণেই দলে নিয়েছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।